440 কেজি ইউরেনিয়াম, হয়তো এটা পরে আরো বেড়েছে, এটা দিয়ে কিন্তু 10টা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা সম্ভব, এবং দ্যাট ইজ মোর দ্যান ইনাফ টু ডিস্ট্রয় দি এন্টায়ার ইসরায়েল। ইসরায়েলকে ধ্বংস করার জন্য 2টা থেকে 3টা নিউক ইজ গুড এনাফ, ইভেন একটা ফেললেও এনাফ। 70 লক্ষ ইহুদি যে একটা ছোট্ট ভূখণ্ড ইসরায়েলের ভিতরে থাকে, জাস্ট ইম্যাজিন যদি একটা নিউক্লিয়ার ওয়েপন এখানে পড়ে, এই কমটাই তো পুরোপুরি কি বলে ইয়ে হয়ে যাবে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। যে কোনো নিউক্লিয়ার ওয়ার শুরু করার বিপক্ষে সবচেয়ে শক্তিশালী অবস্থানটা ইসরায়েলেরই নেওয়ার কথা। ব্যাপারটা খুব উদ্ভট মনে হতে পারে, আমি একটু ব্যাখ্যা করে বলি। আপনার যে কোনো নিউক্লিয়ার ওয়েপন যখন ডিটোনেট হয়, এটার কতগুলো ইম্প্যাক্ট আছে, এটা কি পরিমাণ এনার্জিটাকে ইল্ড করে, তার কতগুলো ক্যালকুলেশন আছে। প্রথমত যেমন আপনার মনে করেন উইদিন 1 কিলোমিটার যেটা হয়, এভরিথিং ভ্যাপোরাইজেস, সবকিছু বাষ্পে পরিণত হয় আর কি, এই পরিমাণ এনার্জি রিলিজ করে। তারপরে নেক্সট 2 মাইলের ভিতরে যত দাঁড়ানো স্ট্যান্ডিং অবজেক্ট, বিল্ডিং টিল্ডিং যা আছে, সবকিছু গুঁড়ো গুঁড়ো করে দেয় শক ওয়েভের কারণে। ফায়ার বল তৈরি হয়, তারপর একটা বার্নিং ইফেক্ট হয়, 3rd ডিগ্রি পর্যন্ত বার্নিং হয়, আপ টু অ্যানাদার 5 কিলোমিটার। এইটুকু পর্যন্ত কিন্তু খুব ইন্টেন্স। এরপরে যেটা হচ্ছে রেডিয়েশন ইফেক্ট, রেডিয়েশন ইফেক্টটা আপনার 12 to 15 কিলোমিটার পর্যন্ত লিথাল রেডিয়েশন, যেটাতে মানুষ মারা যেতে পারে। এরপরে কিন্তু আস্তে আস্তে রেডিয়েশনটা দূরত্বের সঙ্গে সঙ্গে ডাইলিউট হয়ে যেতে থাকে। এই কথাটা আমি কেন বললাম, আজকে যদি আপনি ইরানকে নিউক্লিয়ার ওয়ারের মাধ্যমে যদি সাহায্য করতে চান, ইরানের যে সাইজ, ব্যাপ্তি, এখানে আপনাকে কয়েকশো নিউক্লিয়ার ওয়েপন ফেলতে হবে, নিউক্লিয়ার বোম ফেলতে হবে, তা না হলে কিন্তু আপনি পুরো ইরানকে কভার করতে পারবেন না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি ইরানকে সাইজ করতে চান, ইউ জাস্ট নিড টু ড্রপ 1 or 2 weapons বিকজ অফ দি সাইজ অফ দি কান্ট্রি অ্যান্ড দি ডেন্সিটি অফ দি পিপল। এখানে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এই ইহুদি জাতিটা কিন্তু ওদের কম যেটাকে বলা হয়, দে আর ভেরি কনজারভেটিভ। আমরা যেরকম জানি অনেক মানুষ অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ইসলামে আসে, অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে ক্রিশ্চিয়ানিটিতে যায়, কিন্তু এই জুডাইজম বা ইহুদিদের মধ্যে কিন্তু কনভার্সন সিস্টেমটা একেবারে নন এক্সিস্টেন্ট। ওরা ইহুদিরা কিন্তু জন্মসূত্রে ইহুদি। আপনি চাইলে আজকে ডিক্লেয়ার করতে পারবেন না আমি আজকে থেকে জিউস হয়ে গেলাম, আমি জায়নিস্ট হয়ে গেলাম। ইউ ক্যানট। ইউ হ্যাভ টু গো থ্রু এ লং প্রসেস অফ 3 ইয়ার্স। 3 বছর ধরে আপনাকে বিভিন্ন প্রসেস ধাপে ধাপে গিয়ে ইউ ক্যান বিকাম ইহুদি। এখন পুরো বিশ্বে ইহুদি জনসংখ্যা হলোকস্টের আগে ছিল 1,65,65,00,000। হলোকস্টের পর প্রচুর ইহুদি নিধন হয়েছে। 1939 সালে হিটলার তো প্রচুর ইহুদি মেরে ফেলেছে। তারপর নতুন করে যত ইহুদি জন্মলাভ করেছে, অ্যাজ অফ টুডে পুরো বিশ্বে ইহুদি জনগোষ্ঠীর সংখ্যা 1,57,00,000। এর ভিতরে 70 লক্ষ থাকে ইসরায়েলে, 60 লক্ষ থাকে ইউনাইটেড স্টেটসে, বাকি 27 লক্ষ পুরো বিশ্বে ছড়িয়ে আছে। এখন এই 70 লক্ষ ইহুদি যে একটা ছোট্ট ভূখণ্ড ইসরায়েলের ভিতরে থাকে, জাস্ট ইম্যাজিন যদি একটা নিউক্লিয়ার ওয়েপন এখানে পড়ে, এই কমটাই তো পুরোপুরি কি বলে ইয়ে হয়ে যাবে, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এটা ইসরায়েলিরা বুঝে যে আমি আজকে যদি ইরানের উপর একটা নিউক ফেলি, বা 2টা নিউক ফেলি, বা 3টা 10টা নিউক ফেলি, ইরান যদি ইন রিটালিয়েশন আমার উপর শুধু একটা নিউক ফেলে, আমগম এই পুরো ইহুদি কমটাই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কাজেই 80 বছরের ডক্ট্রিন, যেটা 80 বছরের পর তারা নিঃশেষ হয়ে যায়, আবারও তারা ইউনাইটেড হতে থাকে। রাইট। সো এটা কিন্তু ইসরায়েল পুরোপুরি বুঝতে পারছে। কাজে আমি নিউক্লিয়ার পসিবিলিটিটাকে একেবারেই ওভাররুল করবো। নিউক্লিয়ার পসিবিলিটি একেবারেই নাই। এবং যেটা ইভেন ইয়ে হচ্ছে, মানে ইরানের নিউক্লিয়ার অ্যাচিভমেন্টটাকে বা এটাকে চূড়ান্ত পর্যায়ে তারা করতে পেরেছে কিনা বা পারবে কিনা, পেরেছে কিনা প্রশ্ন, আর পারার সম্ভাবনা কতটুকু রয়েছে। আর আমরা জানি যে কিছুদিন আগেও বাংকার ব্লাস্টার দিয়ে কিন্তু ওইসব স্থাপনাকে ধ্বংসের জন্য ভূমিকার ট্রাই করেছিল যুক্তরাষ্ট্র, সেখানেও কিছু করতে পারেনি। যদি ইরান ঠিকই এই সময়ের সাম্প্রতিককালে যদি তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তারাও যদি ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে যায় এবং অ্যাটম বোম তারা তৈরি করে ফেলে, তার একটা পাল্টা হুমকির মুখেও তো ইসরায়েলও রয়েছে এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রও রয়েছে। আমার মনে হয় সেখানে সম্ভাবনা খুব বড়। আমি প্রথমেই বলেছি ইরান কিন্তু রিটালিয়েটরি অ্যাপ্রোচে যাচ্ছে। ইরান কখনোই ফার্স্ট স্ট্রাইকটা করবে না। এখন ইরানের স্ট্রাইক করার ক্যাপাবিলিটি আছে কিনা, পারমাণবিক সক্ষমতা অলরেডি তারা অর্জন করে ফেলেছে কিনা, এইটা আমি আই ডোন্ট ওয়ান্ট টু গেস, বাট দের ইজ এ স্ট্রং পসিবিলিটি দ্যাট দে হ্যাভ অলরেডি ডান ইট। আমি আগেই বলেছি একটা ছোট্ট ক্যালকুলেশন আছে যে আপনি 60% পর্যন্ত এনরিচ করতে যে দীর্ঘ সময় লাগে, কম্পারেটিভলি অনেক অল্প সময়ের থেকে 60% থেকে 90% কিন্তু এটাকে আপগ্রেড করা সম্ভব, যেটা ওয়েপন গ্রেড বলে। এটার জন্য কিন্তু ব্যাপক সময় লাগে না। এখন আমি যদি বলি অপারেশন মিডনাইট হ্যামারের পর থেকে 1টা বছর সময় ইরান পেয়েছে, এই 1টা বছরের মধ্যে তারা যে অলরেডি ইউরেনিয়ামকে ওয়েপন গ্রেডে আপগ্রেড করে ফেলেনি, এই নিশ্চয়তাটা আমরা কোত্থেকে পাবো? স্বয়ং আপনার ইন্টারন্যাশনাল IEAE যেটাকে বলা হয়, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি,
তার প্রধান বলছে উই নো নাথিং অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ ইরান নিউক্লিয়ার রিসার্চ সিন্স 2025, কারণ 2025 এর জুনের পর থেকে ইউএইই কে ওখানে মানে যে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি। সো 1 year is long enough time, আমি আরো 2 মাস বাকি দিলাম, 10 মাস is good enough time to enrich that uranium to weapons grade. সো আমি খুব হুম একটা অবাক হব না যদি টুডে আর টুমোরো জানা যায় যে ইরান ইজ অলরেডি প্রসেসিং, ওদের যেটা ছিল 440 কেজি দিয়ে 10টা নিউক বানানো যায়, এটার একটা ক্যালকুলেশন আছে। আপনার পে লোড কতটুকু হবে সেটার একটা ক্যালকুলেশন আছে। বাট কমফোর্টেবলি 440 কেজি ইউরেনিয়াম, হয়তো এটা পরে আরো বেড়েছে, এটা দিয়ে কিন্তু 10টা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা সম্ভব, এবং দ্যাট ইজ মোর দ্যান ইনাফ টু ডিস্ট্রয় দি এন্টায়ার ইসরায়েল। ইসরায়েলকে ধ্বংস করার জন্য 2টা থেকে 3টা নিউক ইজ গুড এনাফ, ইভেন একটা ফেললেও এনাফ, ওদের যে অল্প জায়গার মধ্যে যে ডেন্স পপুলেশন। সো এইটা আছে। এখন আমি আপনার আরেকটা প্রশ্ন ছিল সেটা একটু অ্যাড্রেস করতে চাই, দেন হাউ দি হুথিস মাইট রেসপন্ড, ইয়েমেন কিভাবে রেসপন্ড করবে, এটা আমি জাস্ট প্রফেসর মারান্দি আছেন তেহরান ইউনিভার্সিটির ভদ্রলোক, খুব সুন্দর এনে ইরানের পক্ষে বিভিন্ন যে পলিসিগুলো হুম হুম সেগুলো হুম। উনি অ্যানালিসিস করেন। চমৎকার কথা বলেন। হুম আমি মাঝে মধ্যে ওনার কথা শুনে থাকি, উনি একটা জায়গাতে এটা বলছিলেন যে ইয়েমেন কিন্তু সামরিক দিক থেকে, এটা শুনতে খুব অবাক লাগতে পারে, সৌদি আরবের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওই যেটা একটু আমার আগে আমার ভাইও বললেন যে সৌদি এরা কিন্তু ভোগবাদী দেশ, ওরা কিন্তু নিজেদের কোনো মিলিটারি ক্যাপাসিটি নাই, তারা সবসময় ওই অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে, পরজীবীর মতো আর কি, যে ইউএস আর এর তারা অ্যাসুরেন্স। জানে যে আমাদেরকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র, সুতরাং আমরা শুধু ঘুমাই আর খাই। কিন্তু এই অবস্থা যে যুক্তরাষ্ট্র যে এই অবস্থার মুখোমুখি হবে তারা কখনো চিন্তাও করতে পারেনি। চিন্তা করতে পারেন। এখন ইয়েমেনের কিন্তু পুরোপুরি সামর্থ্য আছে ইভেন টু ইনভেড সৌদি আরব। সৌদি আরবের সাউদার্ন পার্টে ইনভেশন করার পুরো সক্ষমতা ইয়েমেনের আছে। ইয়েমেনের যেটা হুথিরা থাকে তা নর্দার্ন ইয়েমেন, নর্দার্ন ইয়েমেন কিন্তু কমন বর্ডার হচ্ছে ইউএস এর সাথে। অন দি আদার হ্যান্ড ইরাকি রেজিস্ট্যান্স, এক্সিস অফ রেজিস্ট্যান্স একটা অংশ, ইরাকও কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে, অলরেডি আপনি জানেন হয়তো, যে তারা এই যুদ্ধে ইরানের পাশে থাকবে। ইরাক যদি আগের মতো করে কুয়েত দখল করে নেয়, এদিক থেকে ইয়েমেন যদি আপনার সাউদার্ন সৌদি আরবের সাউদার্ন পার্টে যদি ইনভেড করে, আমি ওই যে বান্দার আল মান্দাব যেটাকে বলা হয় রেড সির যে স্ট্রিটটা, আমি ওইটাকে ক্লোজ করে দেওয়ার ঝুঁকিটা নেবে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ ওইটাকে ক্লোজ করে দিলে তারা হবে কি, দে উইল বি ড্রয়িং এভরিওয়ান ইনটু দি ওয়ার, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যারা আছে তারাও এফেক্টেড হবে, সবাই তখন মনে করেন এদের বিপক্ষে চলে যাওয়ার সম্ভাবনা আছে, ওই ঝুঁকিটা হয়তো তারা নিবে না। বাট ইয়েমেন হ্যাজ গট অল দি ক্যাপাসিটি। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, আপনার এখানে মিডল ইস্টের জিসিসি কান্ট্রি ইসরায়েলকে যদি চিন্তা করেন, এটাকে চারদিক থেকে ঘিরে রেখেছে আপনার এই যে বলে এটাকে এক্সিস অফ রেজিস্ট্যান্স, মানে ইরান এবং ইরানের সহযোগী যে যোদ্ধারা আছে, ওদিকে হামাস, ওদিকে হিজবুল্লাহ। হিজবুল্লাহ কিন্তু একটা যে ইয়েটা দেখেছে আপনি হয়তো জানেন যে ইসরায়েলের উত্তর অংশের প্রায় আপ টু লিটানি লিভার পর্যন্ত বোধহয় সমস্ত লোকালয়গুলো কিন্তু খালি করে ফেলা হয়েছে। ইভেন তাদের যে মেয়র, সে মেয়র এসে ইয়েতে কমপ্লেন করছেন নেতানিয়াহুর কাছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট আস, মানে তুমি তো এখানে বসে বসে আদেশ দিতে, আমাদের লোকজন তো ঘরে থাকতে পারছে না। প্রতিটা মুহূর্তে যে বৃদ্ধ ঘরের ভিতরে বসে আছে, সাইরেন বাজার সঙ্গে বৃদ্ধ দৌড়ে গিয়ে কিভাবে বোম শেল্টারের আশ্রয় নেবে, এটা তুমি কখনো ভেবেছো? ওই হুম বাসে করে পাবলিক ট্রান্সপোর্টে যে লোকগুলো চলাচল করছে, যখন নাকি একটা সাইরেন তুমি বাজাও যে ওদিক থেকে হিজবুল্লাহরা কোনো রকেট লঞ্চ করেছে, এই বাস যাত্রী নামে যাত্রীরা কোনখানে গিয়ে বোম শেল্টারের আশ্রয় নেবে? সো দে আর আন্ডার সিরিয়াস ট্রমা। নর্দার্ন ইসরায়েলের লোকজন ইজ আন্ডার সিরিয়াস ট্রমা অফ হিজবুল্লাহ অ্যাটাক। অথচ হিজবুল্লাহকে তো তারা তো ওই যে একটা বাফার জোন তৈরি করার জন্য সাউদার্ন লেবাননের তো বিরাট একসঙ্গে বিল্ডিং টিল্ডিং ভেঙে গুড়িয়ে চুরমার করে দিয়েছে। বাট দে কুডন্ট স্টপ দি মিসাইল ব্যারেজ ফ্রম কামিং ফ্রম লেবানন। সো অ্যাকচুয়ালি ইসরায়েল এখন খুব সিরিয়াসলি এন্টেঙ্গলড ইনটু দেয়ার ইন দি কোয়াগ মায়ার, আমি বলবো একটা চোরা কাদার ভিতরে এমন ভাবে পড়েছে, ওদিক থেকে হিজবুল্লাহ অ্যাটাক করছে, এদিক ফলে হচ্ছে কি তার যে টোটাল ডিফেন্সটা, এয়ার ডিফেন্সটা যদি বলেন এগেনস্ট রকেট, এই ডিফেন্স এফর্টটাকে তাকে ডাইলিউট করে ফেলতে হচ্ছে 3 দিকে। সো হুম। এমনিতেই তো তার বিভিন্ন এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি থেকে অলরেডি মিসাইল অ্যাটাক করতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করা হয়েছে। এখন যেহেতু তার 3টা ফ্রন্ট থেকে আপনার থ্রেট ডেভেলপ করছে, এরপরে যদি ইউএসএ আবার এখান থেকে ব্যাক অফ করে, তাহলে ইসরায়েল কিভাবে যুদ্ধে টিকে থাকবে, আমার কোনোভাবে এটা হিসেবে আসে। প্রবাবলি জি। ওই যে ইয়ের মতো আপনার আমেরিকান সাম্রাজ্যবাদের মতো যে জায়নিস্ট যে ড্রিম অফ গ্রেটার ইসরায়েল, দ্যাট ড্রিম ইজ অলসো কামিং টু অ্যান এন্ড ভেরি সুন। হ্যাঁ জি, ওইটাই উই হোপ। তো ধন্যবাদ আপনাকে জনাব ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ।